মুখ্যমন্ত্রীর কাজকর্ম নিয়ে চারদিক থেকে সমালোচনা হচ্ছে। বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই কাজকে তীব্রভাবে তারা কটাক্ষ করছে। কিন্তু একটু যদি আমরা তলিয়ে দেখি তাহলে মুখ্যমন্ত্রীর এই যে ঘটনা, যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে তাদের যে তল্লাশি চলাকালীন বা তদন্ত চলাকালীন তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস কেড়ে নিয়ে তিনি চলে এসছেন বলে অভিযোগ করা হচ্ছে, এই ধরনের ঘটনা কি নতুন কিছু? মুখ্যমন্ত্রী, অনেকেই বলেন যে তিনি আসলে বিরোধী নেত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেভাবে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, একেবারে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনোই সেটা মুখ্যমন্ত্রী সুলভ নয়। একজন মুখ্যমন্ত্রী তার আচরণ হবে ধীর স্থির, অনেক বেশি সৌজন্যমূলক এবং অনেক বেশি তথ্য নির্ভর এবং তথ্য সম্পূর্ণ হবে। কিন্তু মুখ্যমন্ত্রী সেগুলি কোনোটাই কি ধার ধারে? তার যে বক্তব্যগুলি তিনি করেন কার্যত সেটা একটি বিরোধী নেত্রীর মতো। আসলে বিরোধী নেত্রী হিসেবে তিনি অনন্য, অসাধারণ, একথা বলার কোনো অপেক্ষা রাখে না, বা এ বলার দ্বিতীয় কোনো বা বিরোধী নেত্রী বা বিরোধী নেতা তার মতো হতে পারবে না, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মধ্যে একথা বলাই বাহুল্য। তাই মুখ্যমন্ত্রীর মধ্যে যে বিরোধী নেত্রীসুলভ যে মনোভাব সেটি এখনও রয়ে গেছে। তিনি ভুলেই যান মাঝে মধ্যে যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সভা সমিতি এমনকি প্রশাসনিক বৈঠকে সকলের সামনে যে সমস্ত আধিকারিকদের তিনি যেভাবে তিনি তিরস্কার করেন, সেটা কোনো মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, সারা দেশের মধ্যে কেউ কখনো করেছে কিনা সন্দেহ আছে। তাই মুখ্যমন্ত্রীর এহেন আচরণ নতুন কিছু নয়। আমাদের বেশ মনে আছে 2011 সালে যখন প্রথম তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, সে সময় ভবানীপুর থানায় গিয়ে যেভাবে তিনি সেখানকার কয়েকজন দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, তাতে তিনি ভুলেই গেছিলেন যে তিনি অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তার থানায় যাবার দরকার নেই। সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে কয়েকশো থানা আছে, যে কয়েকশো পুলিশ আধিকারিক রয়েছে, আইপিএস অফিসার রয়েছে, সবাই তার একেবারে যে ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ, তাদের মাথার উপরে তিনি রাজ্যের প্রধান প্রশাসনিক পদে তিনি বসে রয়েছেন, সে কথাটা তিনি ভুলেই গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর এই আচরণটা নতুন কিছু না। মুখ্যমন্ত্রী যেভাবে এই ঘটনা ঘটিয়েছেন, এটা তার কাছে স্বভাবসিদ্ধ একটা ভঙ্গিমা বা স্বভাবসিদ্ধ একটা আচরণ বলেই অন্ততপক্ষে আমরা সেটা মনে করছি। বেশ মনে আছে যে 2019 সালের লোকসভার পরে মুখ্যমন্ত্রী তিনি নৈহাটি পুরসভার গেটের সামনে তিনি ধর্নায় বসেছিলেন এই বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। তাই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে তিনি ওই নৈহাটি পুরসভার গেটের সামনে বসে প্রতিবাদ মিছিল করেছিলেন। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছিলেন বা পুলিশের কাছে দাবি করেছিলেন যে এই যে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, সেই আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে তিনি নৈহাটি থানায় বসে প্রতিবাদ করেন। বুঝুন ঠেলা, তিনি মুখ্যমন্ত্রী, একদিকে তিনি পুলিশ মন্ত্রী। এই পুলিশ মন্ত্রী সামান্য পুলিশ কমিশনারের কাছে গিয়ে তিনি দাবি করছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ব্যারাকপুরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তিনি তার প্রতিবাদ চান, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এহেন হাস্যকর ঘটনা যিনি ঘটাতে পারেন, তার পক্ষে এই যে ইডি দপ্তর থেকে বা ইডির এই তল্লাশি চলাকালীন সেখান থেকে ফাইল নথি বের করে নিয়ে আসাটা, এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি বড় খবর? আমাদের তো সেটা মনে হয় না। আসলে পশ্চিমবঙ্গের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে রাজ্যের রাজনীতি এখন দিশাহীন হয়ে পড়েছে। মানুষ কাউকেই এখন ভরসা করতে পারছে না যে রাজ্যের হালকে ধরবে। তৃণমূল দলে যদি আমরা দেখি, এই তো মুখ্যমন্ত্রীর অবস্থা, পরবর্তীকালে তার জায়গায় কে বসবে বা এই
মুখ্যমন্ত্রীর পদে কার বসার মতো যোগ্যতা আছে সেটা নিয়ে যেমন রিসার্চ করা উচিত, তেমনি তৃণমূলকে বাদ দিলে অন্যান্য বিরোধী দল যারা আছেন তাদের মধ্যেই বা কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়েও গবেষণা করা উচিত। ফলে এই মুহূর্তে পলিটিক্যাল ক্রাইসিস বলতে যা বোঝায়, সেই পলিটিক্যাল ক্রাইসিস পশ্চিমবঙ্গে রাজ্যের মানুষ বিভ্রান্ত, দিশাহীন, একটা সরকার যেটা 34 বছর ধরে চালিয়ে গেছে বামপন্থ সরকার, তারপরে 15 বছর তৃণমূল সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 50 বছর পশ্চিমবঙ্গে মানুষের কাছে কার্যত এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম একেবারে অন্ধকার। কোনো একটু ইন্টেলেকচুয়াল ছেলে, একটু পড়াশোনা জানা ছেলে, একটু যাদের হাতে পয়সা আছে, তারা আজ আর কেউ কলকাতায় থাকতে চাইছে না, কেউ পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না। যারা একবার বাইরে সেটেল হয়ে গেছে তাদেরকে হাজার মেরে ফেললেও তারা আর কোনো দিন পশ্চিমবঙ্গে আসবে না। পশ্চিমবঙ্গের শিল্প বহুদিন আগেই শেষ করে দিয়েছে। যতদিন কংগ্রেস সরকার ছিল, বিধানচন্দ্র রায় ছিল, সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যেভাবে শিল্প স্থাপন হয়েছিল, তারপরে সিপিএম আসার পরে যে ধ্বংসাত্মক ইউনিয়নবাজি, তাতে যে শিল্পের বন্যা তৈরি হয়েছিল, এখন সেটা খরায় চলে গেছে, মরুভূমি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা শেষ। শিক্ষা ধুলোর সাথে মিটে গেছে। শিক্ষা বলে এখন আর পশ্চিমবঙ্গে কোনো বস্তু নেই। প্রাইমারি স্কুল, হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। কলেজে পড়ুয়া নেই, স্কুলে পড়ুয়া নেই, ছাত্ররা স্কুলে যেতে চায় না, পড়তে চায় না। ফলে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এভাবেই চলছে, এভাবেই চলবে। কোথা থেকে এর মুক্তি একমাত্র ওপরওয়ালাই জানে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে খাতে বইছে, তাতে আগামী দিনে তৃণমূলের জায়গায় যদি অন্য কেউ দল আসে, কোনো দল আসে বা অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়, পরিস্থিতি যে খুব বেশি বদল হবে সেরকম কোনো আশার আলো অন্তত দেখা যাচ্ছে না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে চলছে বা তিনি যা করেছেন, এটাতে বিশেষ কিছু সমালোচনা বা এমন কোনো বড় কোনো বিষয় নেই। তার পাশাপাশি যে বিরোধী নেতা এখন যেভাবে রাজনীতি করছেন বা বিরোধী দল যা কথা বলছেন, তার সাথে কি তৃণমূলের বিরাট কোথাও ফারাক রয়েছে? আমাদের তো মনে হয় সেরকম কোনো ফারাক নেই। তাই পশ্চিমবঙ্গের সামনের ভবিষ্যতে একটা কালো মেঘ, অশনি সংকেত দেখা দিচ্ছে, যা নিয়ে সত্যি আমরা তো বুড়ো হয়ে গেছি, একদিন তো আমরা চলেই যাবো, কদিন বা বেঁচে থাকবো, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা অন্ধকার, দিশাহীন রাজ্য এই পশ্চিমবঙ্গ।